প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। হ্যাঁ, নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয় থেকে চতুর্থ অধ্যায় নদীর বিভিন্ন গতি বা অবস্থা নিয়ে পাঠ উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগী হবে। আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন আমরা পাঠ উপস্থাপন করতে যাচ্ছি। এর আগে আমরা ধীর পরিবর্তনের ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনের বিভিন্ন কারণ সমূহ পড়েছি এবং কি কি কারণে সাধারণত এই ধীর পরিবর্তন ঘটে সেগুলো করতে গিয়ে আমরা একটা বিষয় বা কারণ পড়েছি, সেটা হলো নদীর কাজ। কিন্তু সেই নদী কি, নদীর গতিপথ কি, তার অবস্থা কি, আমরা আজকে এই বিষয়ে পাঠ উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই নদীর বিভিন্ন গতি বা অবস্থা করতে গেলে তার কিছু মৌলিক ধারণা আমাদের দিতে হবে। প্রথমে আমাদের জানতে হবে নদী কি, নদীর গতিপথ কি এবং নদীর সংজ্ঞা। নদীর গতিপথ হলো যেখান থেকে নদীর উৎপত্তি হয়, যেমন ধরো কোনো উঁচু ভূমি বা মালভূমি বা কোনো জলাশয় থেকে যখন নদীর উৎপত্তি হয়, সেই উৎপত্তি থেকে নদী প্রবাহিত হয়ে যখন কোনো জলাশয়, হ্রদ বা সাগরে গিয়ে মিলিত হয়, এই সম্পূর্ণ সেই প্রবাহ ধারাকেই নদী বলে। অর্থাৎ নদী একটা নির্দিষ্ট খাতে নদীর পানি প্রবাহিত হয়ে কোনো সাগরে বা কোনো হ্রদে পতিত হয়। এই বিস্তীর্ণ পথটি হলো নদী। তাহলে এই নদী সাধারণত উঁচু ভূমি থেকে উৎপত্তি হয়, আর সেই উঁচু ভূমিটা হলো পর্বত বা পর্বতে অবস্থিত সেই কোনো হ্রদ বা কোনো প্রসবর বা কোনো ঝর্ণার পানি যখন একত্রিত হয়ে কোনো নির্দিষ্ট খাত দিয়ে প্রবাহিত হয়ে যখন কোনো সাগরে গিয়ে মিলিত হয় বা কোনো হ্রদে বা কোনো জলাশয়ে পতিত হয়, তাকে নদী বলে। নদীর উৎপত্তি যে স্থল থেকে হয়ে থাকে তাকে নদীর উৎস বলে। আর সেই নদী পানি প্রবাহিত হয়ে যখন কোনো জলাশয়ে পতিত হয়, সে পতিত স্থানকে মোহনা বলে। তাহলে আমরা এখানে কি শিখলাম? নদী কি। শিক্ষার্থীবৃন্দ, আমাদের পাঠ্য বইয়ের 58 পৃষ্ঠায় আমরা এই পড়াটা পড়ব। নদীর পড়া বা নদীটা খুব গুরুত্বপূর্ণ, এ বিষয়ে আমাদের জানতে হবে, কারণ বাংলাদেশ হলো নদীমাতৃক দেশ। কাজেই নদী আমাদের জীবনে নদীর গুরুত্ব অপরিসীম। কারণ আমরা জানি নদী আমাদের ব্যবসা বাণিজ্য এবং নদীর জন্য খুবই আমাদের গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাছাড়া নদীর পানি সেচের জন্য এবং নদী অববাহিকায় বিভিন্ন গঞ্জ, হাট, বাজার এবং মানুষের আবাসিক এলাকা গড়ে ওঠে। অর্থাৎ গ্রামগঞ্জ সে প্রাচীনকাল থেকে নদীর তীরগুলোতে গড়ে উঠেছে। কাজেই সে থেকে আমরা বুঝতে পারি যে নদী মানব জীবনে, আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন নদীর গতিপথ কি? নদীর গতিপথ হলো উৎসস্থল থেকে সেই সাগরে পতিত পর্যন্ত যে তার দীর্ঘ যে প্রবাহ ধারা, সেটা হলো নদীর গতিপথ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নদীর সংজ্ঞা। এখন আমরা নদীর সংজ্ঞাটা তোমাদের স্পষ্টভাবে আমি জানাতে চাই আমাদের পাঠ্য বই থেকেই। সেটা হলো নদীর গতিপথ সম্পর্কে বুঝতে হলে প্রথমে আমাদের জানতে হবে নদী কাকে বলে। উঁচু পর্বত, মালভূমি বা উঁচু কোনো স্থান থেকে বৃষ্টি, প্রশবন, হিমবাহ বা বরফ গলা পানির দ্বারা সৃষ্ট তা ক্ষুদ্র ক্ষুদ্র স্রোতধারা নির্দিষ্ট প্রবাহ যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বা টানে নির্দিষ্ট খাতে প্রবাহিত হয়ে সমভূমি বা নিম্নভূমির উপর দিয়ে বিশাল জলাশয় বা হ্রদ বা সাগরে পতিত হলে তখনই তাকে নদী বলা হয়। নদী যে স্থল থেকে উৎপত্তি হয় তাকে নদীর উৎস বলে। নদী যেখানে গিয়ে পতিত হয় তাকে নদীর মোহনা বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জানবো নদীর সম্পর্কিত আরো কয়েকটি বিষয়। আমরা ধারণা নিব মৌলিক বিষয়। দোয়াব কি? দোয়াব হলো দুটি নদীর মধ্যবর্তী স্থল, যাকে দোয়াব বলে। সেটা অবশ্যই পলি দিয়ে আবৃত এবং খুব উর্বর একটা ভূমি। নদী দুটি মধ্যবর্তী স্থলকে কি বলে? দোয়াব অঞ্চল বলে বা দোয়াব বলে।
উপনদী, নদীর সঙ্গম কি? নদীর সঙ্গম হলো একাধিক নদী বা দুটি নদী, একাধিক নদী যে স্থলে গিয়ে মিলিত হয়। এখানে এখানে মিলিত হয়েছে, এখানে মিলিত হয়েছে, এখানে মিলিত হয়েছে, অর্থাৎ এটা একটা নদীর সঙ্গম, এটা একটা নদীর সঙ্গম, এটা একটা নদীর সঙ্গম। নদীর সঙ্গম হলো কি? দুই বা দুদিক নদী যে স্থলে গিয়ে মিলিত হয় তাকে নদীর সঙ্গম বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নদীর সঙ্গম হলো কি? দুই বা ততোধিক বা দুইয়ের অধিক নদী যে স্থলে গিয়ে মিলিত হয় তাকে নদীর সঙ্গম বলে। লক্ষ্য করি উপনদী। উপনদী কি? হ্যাঁ, একটা বৃহৎ জলধারা, একটা নদী, প্রধান নদী। অন্য একটা নদী অন্য কোনো স্থল থেকে বা জলাশয় থেকে বা ঝর্ণা থেকে যেখান থেকে হোক সে পানি নিয়ে, পানির ধারা নির্দিষ্ট খাতে প্রবাহিত হয়ে যখন একটা প্রধান নদীতে বা বৃহৎ নদীতে পতিত হয় তখন তাকে উক্ত নদী উপনদী বলে। এই নদীটির উপনদী হলো এই নদীটি। তাহলে উপনদী হলো কি? একটি প্রধান নদীতে যখন অন্য কোনো স্থান থেকে একটা ছোট নদী এসে পতিত হয় তাকে ওই উক্ত নদীটা উপনদী বলে। তাহলে আমরা উপনদী এখানে লক্ষ্য করলাম। এখন শাখা নদী কি? একটি নদী থেকে যখন অন্য আরেকটি নদী বেরিয়ে আসে, যখন একটি প্রধান নদী থেকে একটা নদী বেরিয়ে আসে তখন তাকে উক্ত নদীর শাখা নদী বলে। এই নদীটা শাখা নদী হলো এই নদীটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন লক্ষ্য করব নদী উপত্যকা, নদী গর্ভ কি? নদী উপত্যকা হলো যে খাত দিয়ে, মানে এই খাত দিয়ে এই নদীটা প্রবাহিত হয়েছে, যে খাত দিয়ে নদী প্রবাহিত হয় তাকে উক্ত নদী উপত্যকা বলে। তাহলে নদী উপত্যকা হলো যে নদীটা, যে নদীর পানি যে খাত দিয়ে প্রবাহিত হচ্ছে, নদীর পানি যে খাত দিয়ে প্রবাহিত হচ্ছে তাকে সেই নদীর উপত্যকা বলে। আর এই উপত্যকার গভীর মানে তল দেশকে, এই নদীর তল ভূমিকে, তল দেশকে নদী গর্ভ বলে। তাহলে আমরা এখানে কি শিখলাম? আমরা শিখলাম নদী কি? নদী হলো কোনো উচ্চভূমি, মালভূমি বা কোনো সরোবর অথবা কোনো হ্রদ বা প্রসবন বরফ গলা পানি, যখন ঝর্ণার পানি যখন একত্রিত হয়ে কোনো নির্দিষ্ট খাত দিয়ে প্রবাহিত হয়ে সমভূমি বা নিম্নভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে যখন কোনো বৃহৎ জলাশয়, হ্রদ বা সাগরে পতিত হয় তখন এই গতিধারাকে নদী বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নদী যেখান থেকে উৎপত্তি হয় তাকে নদীর উৎস বলে, আর যেখানে গিয়ে নদী পতিত হয় তাকে নদীর মোহনা বলে। তাহলে আমরা এখানে কি শিখলাম? আমরা শিখলাম নদী কি? নদীর গতিপথ। গতিপথ হলো সে উৎসস্থল থেকে মোহনা পর্যন্ত যে জলধারা, যে পথ তাকে নদী গতিপথ বলে। তাহলে এখানে নদী উপত্যকা, নদী গর্ভ, তল দেশকে নদী উপত্যকা, তল দেশকে নদী গর্ভ বলে। আর যে খাত দিয়ে নদী প্রবাহিত হয় তাকে নদী উপত্যকা বলে। আর কোন একটা ছোট নদী যখন একটা প্রধান নদীতে এসে পতিত হয় তাকে উপনদী বলে। আর সেই নদী থেকে যখন আরেকটি ছোট নদী বেরিয়ে আসে তখন তাকে শাখা নদী বলে। আর একাধিক নদীর মধ্যস্থলকে দোয়াব অঞ্চল বলে। এবং নদী এক বা দুই বা ততোধিক নদী যখন একত্রে মিলিত হয় সেই স্থলকে নদীর সঙ্গম বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে কি কি শিখলাম? নদীর গতিপথ, নদীর সংজ্ঞা, দোয়াব, নদীর সঙ্গম, উপনদী, শাখা নদী, নদী উপত্যকা, নদী গর্ভ, নদী অববাহিকা। উৎসস্থল থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চল দিয়ে, যে বিস্তীর্ণ অঞ্চল দিয়ে নদী প্রবাহিত হচ্ছে সেই বিস্তীর্ণ অঞ্চলটাই হলো নদী অববাহিকা। এগুলো সব হলো কি? সব হলো নদী অববাহিকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা নদীর বিষয়ে যে মৌলিক বিষয়গুলো নিশ্চয়ই সেগুলো এখন আমরা জানতে পারছি, সে বিষয়ে আমরা অবগত হয়েছি। এখন আমরা দেখব নদীর বিভিন্ন গতি বা অবস্থা নিয়ে আমরা এখন আলোচনা করব। নদীর গতিপথ উৎস থেকে মোহনা পর্যন্ত তিনটা অবস্থায় থাকে। উৎস থেকে মোহনা পর্যন্ত নদী কয়টি অবস্থা থাকে? তিনটি অবস্থা থাকে বা তিনটি তার গতি থাকে। যেমন আমরা এখানে লক্ষ্য করি পর্বত, হ্যাঁ, এখান থেকে নদীটা এই অঞ্চল দিয়ে, অর্থাৎ এইখান থেকে নদীটার উৎপত্তি হয়েছে,
হ্যাঁ হয়েছে। তারপরে এই অঞ্চলে এই দিকটা নদীটা উৎপত্তি হয়েছে, তারপরে এখানে সমভূমিতে নদীটা আরো মানে শাখা প্রশাখা নিয়ে সে বিস্তার লাভ করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নদী এই পর্যন্ত নদীর এই পর্যন্ত এরা উঁচু ভূমি আমরা লক্ষ্য করব। ঊর্ধ্বগতি আমরা ক দেখব কি নদীর তিনটা মোহনা পর্যন্ত নদীর গতিপথের আয়তন, গভীরতা, ঢাল, স্রোতের বেগ প্রভৃতির উপর ভিত্তি করে নদীর গতিপথকে তিন ভাগে ভাগ করা হয়েছে। নদীর গতিপথ কয় প্রকার? গতিপথ তিন তিন ভাগে বা তিন ভাগে ভাগ করা হয়েছে। তিন ভাগে তিন ভাগে ভাগ করা হয়েছে। ক ঊর্ধ্বগতি, ঊর্ধ্বগতি নদীর গতি হলো কয়টি? তিনটি। ক ঊর্ধ্বগতি, খ হলো মধ্যগতি, মধ্যগতি, ঘ হলো নিম্নগতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ঊর্ধ্বগতি হলো নদীর প্রাথমিক অবস্থা। ঊর্ধ্বগতি হলো নদীর প্রাথমিক অবস্থা, যেখান থেকে নদীর উৎপত্তি হয়েছে সেইখান থেকে সমভূমি পর্যন্ত, যেখানে নদী সমভূমিতে পতিত হয়েছে সেই পর্যন্ত হলো নদীর ঊর্ধ্বগতি। আমরা ধরি এখানে সমভূমি শুরু হয়েছে, সে উঁচু ভূমি থেকে যেখানে এসে সমভূমিতে পতিত হয়েছে সেই পর্যন্ত হলো নদীর ঊর্ধ্বগতি। এই পর্যন্ত হলো নদীর কি? ঊর্ধ্বগতি। নদীর ঊর্ধ্বগতি যেখানে নদীর উপত্যকা বা নদীর খাত থাকে গভীর, কিন্তু নদী প্রশস্ত থাকে না, সংকীর্ণ অবস্থায় থাকে। অর্থাৎ এখানে যে ভূমি বা পৃষ্ঠভূমি বা পাহাড়ের যে প্রস্থভূমি সেটা খুবই কঠিন, যার কারণে পার্শ্ব যে ক্ষয় তা হয় না বলাই চলে। পার্শ্ব ক্ষয়ের তুলনায় নিম্ন ক্ষয় বেশি হয়। সেই জন্য নদীর খাদ বা নদী গর্ভ খুবই গভীর হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে একটু লক্ষ্য করব, যে স্থান দিয়ে নদীর উৎপত্তি হয়েছে সেখান থেকে সমভূমিতে পৌঁছানো পর্যন্ত অংশকে নদীর ঊর্ধ্বগতি বলে। ঊর্ধ্বগতিতে নদীর প্রধান কাজ হলো ক্ষয় সাধন, মানে অনেক গভীরভাবে ক্ষয় করে সে নিয়ে আসে, কিন্তু সঞ্চয় হয় না, বলতে গেলে সঞ্চয় হয় না। কারণ নদীর ঢাল খাড়া থাকে, ঢাল থাকে, যার কারণে সঞ্চয় করতে পারে না। তবে অনেক সময় যেহেতু যদি কঠিন শিলা নিয়ে বহন করতে না পারে, তবে হয়তো সামান্য সঞ্চয় হতে পারে। লক্ষ্য করি, ঊর্ধ্বগতি অবস্থায় নদী স্থলভাগকে ক্ষয় করে এবং তা পরিবহন করে। এই অবস্থায় নদীর প্রধান কাজ ক্ষয় করা হলেও অনেক সময় নদীর ঢাল কমে গেলে হঠাৎ অধিক পরিমাণে পাথরের টুকরা এসে নদী তখন তা বহন করতে না পারলে হালকা ধরনের সঞ্চয় হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে এখানে পড়লাম কি, উৎসস্থল থেকে সমভূমিতে পতিত পর্যন্ত যে নদীর গতি তাকে আমরা বলবো ঊর্ধ্বগতি। ঊর্ধ্বগতিতে ক্ষয় সাধন হয়, ক্ষয় করে, পার্শ্ব ক্ষয়ের তুলনায় নিম্ন ক্ষয় বা নদী গর্ভের তলানি খুব গভীর হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আমরা এখানে লক্ষ্য করি মধ্যগতি সমভূমি থেকে শুরু করে পার্বত্য অঞ্চল পার হয়ে নদী যখন সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয়, এর প্রবাহকে মধ্যগতি বলে। এখন আমরা মধ্যগতি লক্ষ্য করবো। এখান থেকে মধ্যগতি বলে। মধ্যগতিতে নদীর বিস্তার ঊর্ধ্বগতির তুলনায় অনেক বেশি হয়। অর্থাৎ নদী কিছুটা কি হয়ে যায়? মোটা হয়ে যায়। নদী প্রশস্ত হয়ে যায়, কারণ পার্শ্ব ক্ষয় শুরু হয়ে যায়। এই দিকটা প্রশস্ত কম, সংকীর্ণ অবস্থা, আস্তে আস্তে কি হয়ে গেছে? নদী মোটা হয়ে গেছে। নদীর পার্শ্ব ক্ষয় মানে দুই পাশ ক্ষয় করে, যেহেতু পলি, তাই অতি সহজে কি হয়ে যায়? ক্ষয় হয়ে যায়। আর নদীর যে গতি বা নদীর যে স্রোতের ধারা তা স্লথ হয়ে যায়, মানে স্রোতের গতি কমে যায়। ফলে কি হয়? তলদেশ অর্থাৎ নদী গর্ভ ক্ষয় কম হয়, পার্শ্ব ক্ষয় বেশি হয়। আস্তে আস্তে কি হয়? তলানি করতে শুরু করে, অর্থাৎ পলি সঞ্চয় করতে শুরু করে। আমরা লক্ষ্য করবো এখন এখানে কি বলা হয়েছে?